আমাকে কি রতনপুরা যেতে হবে নাকি ম্যানেজার বাবু? হ্যাঁ সুনীল, যেতে হবে বই কি। ওই গ্রামে শুনলাম মড়ক লেগেছে, অর্থের প্রয়োজন, মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। বুঝতেই তো পারো, গ্রামে গঞ্জে সেভাবে কি আর আধুনিকীকরণ ঘটেছে? কিন্তু ওই গ্রামের বিষয়ে তো জানি, ওই গ্রামটির বিষয়ে অনেকে অনেক কিছুই বলেন। ওই গ্রামের অবস্থা একেবারেই ঠিক নেই, প্রচুর মানুষ মারা যাচ্ছে। না না, সেই বিষয়ে নয়, আরো একটা বিষয় আছে। সেসবের জন্য এই মড়ক লাগেনি তো আবার? সে তো একটি ধারণা, আমিও জানি না এর সত্যতা কতটা। শুনেছি ওই গ্রামে একটি মেয়েকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। তার বিদেহী আত্মা নাকি ওই গ্রামের মানুষের শান্তি কেড়ে নিয়েছে। আর কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় অলৌকিক ঘটনা ঘটতেই থাকে। আমিও সেটার কথাই ভাবছি ম্যানেজার বাবু। দেখো সুনীল, আমিও সমস্যার কথাটা বুঝতে পারছি, কিন্তু ওপরতলা থেকে অর্ডার এসেছে, না গেলেই নয়, নইলে যে দুজনের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বেশ, আমি যাব, আপনি চিন্তা করবেন না। ম্যানেজার বাবুর সাথে কথা বলে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যায় সুনীল। এরপরে একটি দিন দেখে ট্রেনে উঠে রতনপুরার উদ্দেশ্যে এগিয়ে চলে ট্রেন। মাঠ ঘাট পেরিয়ে এগোতে থাকে। রতনপুরা স্টেশনে এসে থামে ট্রেন। যাক বাবা, শেষমেশ পৌঁছানো গেল। কিন্তু এখান থেকে গ্রামের উদ্দেশ্যে যাব কিসে করে? কিছুই তো সেভাবে চোখে পড়ছে না। আগে কাকে খুঁজছেন? আপনি কি এখানে নতুন এসেছেন? আর বলবেন না, সরকারি কাজ করি তো, তাই এই দুর্যোগের সময় ডিউটি দিতে আসতে হলো গ্রামে। কি আর করতাম। সে তো ঠিকই, কিন্তু এখান থেকে গ্রামে যাওয়ার ঝুঁকি আছে। একে তো সন্ধে হয়ে আসছে, তারপরে ঝড় বৃষ্টি শুরু হবে, জোরে বাজ পড়ছে। এখান থেকে হয় পায়ে হেঁটে অথবা ওই গরুর গাড়িতে চেপেই যাওয়া সম্ভব। কিন্তু এই সময় গরুর গাড়ি পাবো কি? সেটা বলাটা খুবই মুশকিল, সমস্যা হবে। এই দুর্যোগের মধ্যে গরুর গাড়ির চালককে কি আর এত সহজে খুঁজে পাওয়া যাবে? না হলে আর কি করা যাবে, পায়ে হেঁটেই না হয় চলে যাব। সুনীলের মুখে পায়ে হেঁটে যাওয়ার কথা শুনতেই ওই স্টেশন মাস্টারের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গেল। আপনি যাবেন বলছেন, সে ঠিক আছে, কিন্তু ওই পথে যে কেবল ঝড় বৃষ্টির ভয় নেই, আরো একটি ভয় রয়েছে। যে আবার কিসের ভয়? ঠিক বুঝলাম না তো। কামিনী, এই গ্রামে এক পুরনো কাহিনী প্রচলিত আছে। কতটা সত্যি বা মিথ্যে জানা নেই, তবে কামিনী যদি একবার কোনো পুরুষকে বশে আনে, তাহলে তার আর বেঁচে ফেরা সম্ভব হয় না। মানে এসব আবার সত্যি নাকি? আপনি এসবে বিশ্বাস করেন? করি বই কি, কিন্তু আমি কোনোদিনও এমন অভিজ্ঞতার মুখাপেক্ষী হইনি, আর বাবা কোনোদিন হতেও চাই না। আমিও ভয়ে ভয়েই আছি। অনেক কিছু কানাঘুষো শুনেছি এই রতনপুরার সম্পর্কে, কিন্তু আসল ঘটনাটা ঠিক কি জানেন আপনি? শুনেছিলাম এই গ্রামে কামিনী নামের এক মেয়ে থাকতো। গরিব মেয়েটির বাবা মা ছিল না, একটি পর্ণকুটিরে থাকতো। কিন্তু মেয়েটি নাকি ডাইনি বিদ্যা চর্চা করত। এই বিদ্যায় সফল হতে পারেনি সে। হঠাৎ করেই ওর সাধনা ভঙ্গ হয়ে যায়। সাধনা ভঙ্গ হয়েছিল কেন? সে সব জানি না, মনে হয় মন্ত্রে ভুল ছিল, কিংবা মেয়েটি হয়তো বিধি মেনে পূজা করতে পারেনি। আচ্ছা, এর ফলে কি ঘটল জানা আছে? শুনেছিলাম ওই মেয়েটি ডাইনি বিদ্যায় অসফল হয়ে অভিশাপ কুড়িয়েছিল। তার আরাধ্যা দেবী তাকে অভিশাপ দেন, আর সেই অভিশাপের জেরে সে মারা যায় বটে, কিন্তু যতদিন না পর্যন্ত সে 100টি সৎ ব্রাহ্মণকে নিজের হাতে শেষ করবে, ততদিন কামিনীর বিদেহী আত্মা এই গ্রামকে শেষ করতে থাকে। সর্বনাশ! আমি তো এসবের কিছুই জানতাম না, কেবল একটা আতঙ্কের আভাস পেয়েছিলাম মাত্র। বেশ, ঠিক আছে, এখন তবে এগোই। হ্যাঁ, তাহলে আরো ঝড় বৃষ্টির মধ্যে পড়ব। বেশ বেশ, আপনি সাবধানে যান তবে। সুনীল স্টেশন থেকে বেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে এগোতে থাকলো। সঙ্গে ছিল প্রয়োজনের জিনিসপত্রের একটি ছোট অ্যাটাচি। এমন সময় ঝড়ের দাপট আরো বৃদ্ধি পেল। চোখের সামনেটা ধুলোয় ঢাকা পড়ে যেতে লাগলো। উফ, কি যে করি, কি অবস্থা! কিছুই তো ঠাউর করতে পারছি না, যাই কিভাবে। এমন সময় সুনীলের নজর গেল
পথের একটি বাঁকের দিকে। ওখানে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না। সুনীল ওই গরুর গাড়িটিকে লক্ষ্য করে এগিয়ে গেল। বলছি, কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? কে আপনি? কোথায় যাবেন? একটি মেয়ে এত রাতে গরুর গাড়িতে চেপে কোথায় যাচ্ছে? কি হলো বাবু? কোনো কথা বললেন না যে? না মানে, আসলে ভাবছিলাম একটা মেয়ে হয়ে আপনি এই ঝড় জলের রাতে গরুর গাড়িতে চেপে আবার কোথায় যাচ্ছেন। ও কিছু না, এ তো আমার রুজি রোজগারের মাধ্যম। এই কাজ করে তো পেট চলে। তা কোথায় যাবেন আপনি? মোড়ল মশাইয়ের ভিটেতে। হালদার বাবুর বাড়ি চেনেন? চিনি, বেশ চিনি। নিন উঠে পড়ুন দেখি। আচ্ছা ঠিক আছে, চলুন তবে। ঝড়ের দাপট অতিক্রম করে গরুর গাড়ি এগিয়ে চলল। আপনার কি বিয়ে হয়ে গিয়েছে বাবু? হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন? আসলে আপনাকে দেখে আইবুড়ো মনে হলো তো, তাই। ও হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার এখনো বিয়ে হয়নি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে? হ্যাঁ করুন না। আচ্ছা, আপনি ওরকম মুখে ঘোমটা টেনে রয়েছেন কেন? ও কিছু না, আসলে গ্রামের মেয়ে তো, একটু আধটু এসব নিয়ম কানুন পালন করেই চলতে হয়। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি। বলুন। শুনেছি এই গ্রামে এক ডাইনি আছে। সন্ধ্যের পর নাকি এই গ্রামের লোকেরা বাইরে বেরোনোর সাহস পায় না। সেখানে আপনি এভাবে রুজি রোজগারের জন্য গরুর গাড়ি টানেন, আপনার ভয় করে না? ভয় করলে কি আর পেট চলবে বাবু? নিন, ওই যে মোড়ল মশাইয়ের ভিটে এসে গিয়েছে। এত তাড়াতাড়ি? মনে হলো যেন হাওয়ার চেয়েও দ্রুত বেগে আপনি নিয়ে চলে এলেন। ওই আর কি, কতটুকুই বা পথ। আচ্ছা বেশ, দাঁড়ান, আমি বাক্সটা নামাই, পরে আপনার টাকাটা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আপনাকে একদিন তো আসতেই হবে আমার ভিটেতে। আমাকে কেন? ঠিক বুঝতে পারলাম না। কেমন যেন সব কথা রহস্যের আড়ালে লুকিয়ে রেখে বলেন আপনি। ও কিছু না, আসলে গ্রামটা তো বেশ ছোট, তাই একদিন না একদিন সাক্ষাৎ হয়েই যাবে। কোথায় আর যাবেন? ও আচ্ছা আচ্ছা, সেই অর্থে বলেছিলেন কথাটা। আমি ভাবলাম কি না কি। দাঁড়ান, এই রাখলাম অ্যাটাচিখানা। সুনীল অ্যাটাচিখানা রাস্তার উপরে রেখে বুক পকেট থেকে টাকা বার করে কামিনীকে দিতে যাবে, এমন সময় পিছনে ফিরে দেখে ওই গাড়িটি কোথাও নেই। সেটির চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এটা কিভাবে সম্ভব? এক্ষুনি তো গাড়িটা এখানে ছিল, তাহলে গেল কোথায়? সুনীল বিষয়টা আন্দাজ করতে না পেরে এগিয়ে যেতে থাকে। ঝড় কমে এলেও বৃষ্টিটা বেশ জোরেই পড়তে শুরু করে দিয়েছিল। সে মোড়ল মশাইয়ের দরজার সামনে এসে দাঁড়ালো। মোড়ল মশাই, মোড়ল মশাই। এই সময় এমন সংকটের পরিস্থিতিতে কে ডাকছে? ডাকটা চেনাও তো লাগছে না। দরজা খোলাটা কি ঠিক দেখাবে? যদি কোনো বিপদ আসে। মোড়ল মশাই, খুলছি খুলছি। কে 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 আপনি? আপনাকে তো ঠিক। আগে আমার নাম সুনীল, দয়া করে ভয় পাবেন না। আমি এসেছি শহর কলকাতা থেকে। আমাকে পুরুষোত্তম বাবু পাঠিয়েছেন। এই ওষুধগুলো আপনার হাতে পৌঁছে দিতে বলেছিলেন, তাই একটি গরুর গাড়িতে চেপে এলাম। গরুর গাড়ি? সে কোথায় পেলেন? একটি মহিলা চালাচ্ছিল গাড়িটা। এই ঝড় বৃষ্টির রাতে যে এমন একটি গাড়ি পেয়ে যাব ভাবতেই পারিনি, বিশ্বাস করুন। না হলে এই ঝুঁকি মাথায় নিয়ে পায়ে হেঁটে আসতে হতো। সুনীলের মুখে গরুর গাড়ির কথাটি শুনেই চমকে গেলেন মোড়ল মশাই। বলেন কি? গরুর গাড়ি? ওই গাড়িতেই তো তোকে। মোড়ল মশাই ভয়ে কোনো কথাই বলতে পারলেন না, আমতা আমতা করতে লাগলেন। কি হয়েছে মোড়ল মশাই, আপনি এমন করছেন কেন? ওই গাড়িখানাকে চালায় জানো? রাতে বিরেতে ওই গাড়িতে করেই তো সে শিকার ধরতে বেরোয়। মৃত্যুর আগেও সে গরুর গাড়ি চালিয়েই উপার্জন করত। পরে জানা যায় সেও ওইভাবেই নিজের শিকার ধরতো। মানে আপনি কি বলতে চাইছেন ওই গাড়ির চালকই? হ্যাঁ, সেই কামিনী।
সে ওইভাবে বলির সরঞ্জাম খুঁজে বেড়াতো। সেসব জানতে পেরেই তো গ্রামের লোকেরা ওকে পাকড়াও করে যে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। একটি একটি করে পুরুষের বলি দিয়ে সে শক্তিশালী হতে চেয়েছিল, কিন্তু পারেনি। এরপরে কি ঘটেছিল জানেন আপনি? শোনা কথা, তবে লোকে বলে এরপরে সে প্রেতে পরিণত হয়। এই অভিশাপকে খণ্ডন করতে সে এখনো ওইভাবেই দেখা দেয়। যে পুরুষ ওর খপ্পরে পড়বে তাকেও বলি দিয়ে নিজের মুক্তির পথে এক ধাপ এগিয়ে যাবে। তাহলে সে আমাকে ছেড়ে দিল কেন? কারণ প্রতি অমাবস্যাতেই সে বলি দেয়, বাকি সময়টা শিকারের খোঁজ করে। গ্রামের মানুষরা নিজের অজান্তেই মস্ত বড় ভুল করে ফেলেছিল, যার অভিশাপের প্রভাব গোটা গ্রামকে শেষ করে দিচ্ছে। মৃত্যুর সময় ওই ডাইনি অভিশাপ দিয়ে গেছিল, আমি আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি বটে, কিন্তু যাচ্ছে কেবল শরীরটা, আত্মাটা নয়। তোদেরকে আমি একে একে শেষ করবই। আমার নিজের উদ্দেশ্য সিদ্ধ হবে। আমি আমি তোদেরকে শেষ করে অমরত্ব পাবো। সেই অভিশাপের প্রভাবেই তো গ্রামে মরক, নইলে একটা না একটা অঘটন লেগেই থাকে। সে কি, কোন বিপদের মুখে এসে পড়লাম আমি? তার যে আমার উপরেও নজর পড়ে গিয়েছে, আর আমিও তো আবার অবিবাহিত, তারপরে আবার ব্রাহ্মণ। সর্বনাশ! আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আপনি আমার বাসাতেই থাকুন, এখানে থাকলে নিরাপদে থাকবেন। সুনীল ধ্যান জ্ঞান শূন্য হয়ে পড়ল। কথা না বাড়িয়ে ওই বাক্সটি মোড়ল মশাইয়ের হাতে তুলে দিয়ে বলল, আমি আপনাকে এগুলো দিয়ে দিয়েছি, আমার কাজ মোটামুটি শেষ। এরপরে আপনি বৈদ্যমশাইকে বলে গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে এই ঔষধিগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর আপনি আপনি কি করবেন? আমি কাল পরশুই চলে যাব। এখানে থাকাটা একেবারে নিরাপদ হবে না মনে হচ্ছে। মোড়ল মশাইও ঘাড় নেড়ে সায় দিলেন সুনীলকে। এরপরে তাকে ঘরে নিয়ে গেলেন। সেদিন রাতটা সামান্য কিছু খেয়ে কাটিয়ে দিল সুনীল। পরের দিন ভোর হতেই বাড়ির বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে তড়াৎ করে উঠে পড়ল সে। কি হয়েছে, কি হয়েছে এখানে? পাশের বাড়ির ভোলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল, আমি জানতাম বিষয়টা ঠিক জানতে পারবে ওই ডাইনি। কানাঘুষো চলছিল, আর দেখুন আজকে সব শেষ। ওই ছেলে এমনি এমনি কি আর নিখোঁজ হয়েছে না? হায় হায়, এবারে আমার কি হবে গো? একটা মাত্র সন্তান ছিল, সেটাও চলে গেল। এ কি অবস্থা, কি সাংঘাতিক! কি করব এবারে আমি? কিছু করবার নেই। আমি আমার ছেলেকে ঘরে আটকে রেখেও তার নজর এড়াতে পারিনি। সে শিকল ভেঙে ফাঁদ পেতে ঠিক তাকে তুলে নিয়ে গেছে। যার উপরে একবার তার কুনজর পড়ে, সে শেষ হবেই। আপনার ছেলেকেও কি সে দেখেছিল? শুনেছিলাম ভোলার মুখে, একদিন সে রাস্তা ধরে ফিরে আসবার সময় একটি গরুর গাড়ি তার পথ অবরোধ করে দাঁড়ায়। গাড়ির চালক ছিল একটি মেয়ে। লাবণ্যময়ী ওই চেহারাটি দেখবার পরে আমার ছেলে পাগল হয়ে যায়। মেয়েটিকে খুঁজে বেড়াতে থাকে, কোথাও তার অস্তিত্ব পায়নি। এরপরে সে কেমন একটা পাগলের মতন হয়ে গিয়েছিল, আর আজকে সব শেষ হয়ে গেল। ডাইনির নজর পড়েছিল রে শ্রদ্ধা তোর ছেলের উপরে। এখনো বুঝতে পারছিস না? ওই পোলার ফিরবে না, আর ফিরে আসবে না কোনোদিনও। এতক্ষণে সব শেষ হয়ে গেছে। সে কি, এমনটা হতে থাকলে তো সব শেষ হয়ে যাবে। এই ডাইনিকে রোখার কি কোনো উপায় নেই? বোঝো ছেলের কথা, এ কি হাতের মোয়া নাকি? যাই বলুন, এর একটা বিহিত করতে হবে। সুনীলকে সঙ্গে নিয়ে ওই চত্বর থেকে বেরিয়ে এলেন মোড়ল মশাই। আমি এক সাধককে চিনি, বুঝলেন?
কিন্তু তিনিও অসফল হয়েছেন। ওই ডাইনিকে দমন করা সাধ্যের বাইরে থেকে গিয়েছে। আমাকে একবার সেখানে নিয়ে যাবেন, আমি ওনার সাথে কথা বলবো। মোড়ল মশাই সুনীলকে সঙ্গে করে পৌঁছলেন সাধকের ডেরায়। বাবা প্রণাম। কে তুই আমার সাধনা ভঙ্গে স্পর্ধা দেখাস? বাবা, গ্রামের যে ঘোর সংকট, আপনি মুখ তুলে না তাকালে যে শেষ হয়ে যাবে। এমনকি এই গ্রাম যে নিঃস্ব হয়ে যাবে, একে একে প্রাণ হারাতে থাকবে নিরীহ পুরুষগুলো। সবটাই আমার জানা, কিন্তু কি করা যাবে? কিভাবে এই ডাইনিকে শেষ করা যাবে বাবা, দয়া করে আমাকে বলুন কি ঘটেছিল অতীতে। তোর কপালে রক্ত চন্দনের প্রলেপ রয়েছে। চামড়ার তলায় থাকা শক্তিকে চিনতে পেরেছে সে, ওই কারণেই তোর পাশে ঘেঁষতে পারেনি। তোর হাতে আছে বেশ কিছু শক্তি, তুই পারবি ওকে শেষ করতে। এক বিশেষ উদ্দেশ্যেই এসেছিস তুই এই গ্রামে। কি বলছেন বাবা? আমি ঠিকই বলছি। তুই আমার বলা ভবিষ্যৎবাণীকে খণ্ডন করতে চাইছিস? না বাবা, একেবারেই না। কি ঘটেছিল অতীতে, আর কিভাবেই বা এই ডাইনিকে শেষ করব আমি? তখন আমি সবে গাঁয়ে এসেছিলাম, সাধনার কাজ করছিলাম। একদিন শ্মশানে আমার সামনে এসে দাঁড়ালো একটি পরমা সুন্দরী মেয়ে। বাবা, চোখ খুলে চান বাবা একটিবার। কে তুই? তোর এত বড় স্পর্ধা! তুই তো রূপের জালে জড়াতে চাইছিস আমাকে। আমি এক্ষুনি তোকে ভস্ম করে দেব। না না বাবা, দোহাই আপনার, আমি কামিনী। আমি আপনার সাথে বসে কালো জাদু বিদ্যা শিখতে চাই। কালো শক্তিকে দখলের বিধি শিখবো আমি। কোনোদিনও না, তোকে আমি কিছুতেই এই বিদ্যা শেখাবো না। এ কোনো মেয়ের কাজ নয়। চলে যা বলছি এখান থেকে। জানিস আমি কে? জানিস? কে তুই? কে তুই বল। এমন সময় দেখলাম সেই পরমা সুন্দরী এক বৃদ্ধার বেশ ধারণ করলো। জানিস আমি কে? জানিস? আমি হলাম ডাইনি। নিজের বিদ্যাকে আরো শক্তিশালী করতে তোর সাহায্যের প্রয়োজন। সাহায্যই যখন করতে পারলি না, কোন নিজেকে সঁপে দে আমার কাছে। তোর প্রাণ নিয়ে আমি অমর হব, বলি দেব তোর। এই বলেই একটি বড় খাড়া বার করলো সে। কোপ মারতে গেল আমার গলার উপরে। আমি কোনো ক্রমে সরে গেলাম, কিন্তু সেই কোপ পড়লো আমার হাতের ওপরে। এই দেখ, আমার ডান হাতটা কাটা। আমার কাছে অত শক্তিও ছিল না যে আমি তার মোকাবিলা করতে পারি। এরপরে এরপরে কি করেছিলেন? আমি কোনো রকমে নিজের প্রাণ হাতে নিয়ে পালিয়েছিলাম। এরপরে বহুদিন গ্রামের বাইরে থেকেছি। কিছুদিন হলো প্রতিশোধের আগুনে জ্বলে ফিরে এসেছি এই গাঁয়ে, কিন্তু কিছুতেই ওই ডাইনিকে শেষ করতে পারিনি। এরপরে কি গ্রামবাসীরাই ওকে শেষ করেছিল? আর অলক্ষে ওর মাথায় আঘাত করে বেহুশ করে দেয়, তারপরে পড়িয়ে মারে ওকে। কিন্তু ওরা আরো বড় ভুল করে ফেলেছিল। কামিনী এতে আরো শক্তিশালী হয়ে উঠেছে। তাই সে এখন বদলা নিয়েই চলেছে। আরো কতজনকে মারলে যে তার সাধনা সম্পূর্ণ হবে তা কেউ জানে না। কিন্তু কিভাবে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বাবা? ডাইনির প্রাণ থাকে ওর চুলের বিনুনিতে। সেইটা কেটে দিতে হবে, তাহলেই ওর সব শক্তি শেষ হয়ে যাবে। অমাবস্যার দিন ডাইনি নিজের রূপে এসে ধ্যান করবে। ওই সময় সে অন্যমনস্ক থাকবে। ঠিক সেই সুযোগটিকে কাজে লাগিয়ে সুনীলকে ওকে শেষ করতে হবে। এই তাবিজটা রাখ, এটা তোকে রক্ষা করবে। এই কাজ কবে করতে হবে? অমাবস্যার দিন, আসন্ন অমাবস্যাতে এই কাজ করতে হবে তোকে। কাজ শেষ না হওয়া পর্যন্ত খবরদার এই তাবিজ খুলবি না।
এমনকি নিজের শরীর থেকেও আলাদা করবি না। বেশ বাবা। সুনীল সেটিকে সাথে নিয়ে চলে এলো। দেখতে দেখতে সময় পেরোতে থাকলো। গ্রাম থেকে গায়েব হতে থাকলো একের পর এক ছেলে। তাদের কারুর কোনো হদিশ পাওয়া গেল না। না, আজকেই অমাবস্যা, আজকের মধ্যেই কিছু একটা করতে হবে। ডাইনির বাড়ির দিকে পা বাড়াতে লাগলো সুনীল। অমাবস্যার কালিমা ঘেরা শহরে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। ওই ডাইনির পর্ণকুটিরে আলোর আভাস দেখতে পেল সে। একাই সাহসের সাথে এগিয়ে গেল সেই দিকে। কুটিরের ভেতরে উঁকি মারতেই দেখলো সেই ডাইনি বসে ধ্যান করছে। কি বিভৎস! আমি একে শেষ করতে পারবো তো? মনের জোর নিয়ে ঘরের ভিতরে ঢুকতে যাবে এমন সময় ডাইনি তার বিনুনির সাহায্যে জড়িয়ে ধরল সুনীলের পা দুটো আর তাকে ধরে নিয়ে এলো নিজের সামনে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড় আমাকে, ছাড়। এত এত সহজ কিভাবে ছেড়ে দেব তোকে? তোকে ছেড়ে দিলে তো আমি আমার উদ্দেশ্যে সফল হতে পারবো না। আমি তোকে কিছুতেই মানুষের ক্ষতি করতে দেব না। নিজের অভিশাপ খণ্ডাতে বহু মানুষের প্রাণ নিয়েছিস তুই, বহু মানুষের। তোকে আমি ছাড়বো না। কি করতে পারবি তুই? এখনই টুটি টিপে শেষ করে ফেলবো তোকে। ডাইনি সুনীলের গলাটা টিপে ধরতে একটি লম্বা হাত বাড়িয়ে দিতে যাবে এমন সময় ওই তাবিজটি হাতে ঠেকতেই চিৎকার করে উঠল সে। বলেছিলাম তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমার সাথে রয়েছে শুভ শক্তি। না, ছেড়ে দে আমাকে, চলে যা। না, আমি যাব না। আজ তোকে শেষ করে তবেই ফিরব। ডাইনি যন্ত্রণায় মাটিতে শুয়ে কাতরাতে থাকে। এই হলো ওর বেনি। এটি নড়ছে, অর্থাৎ এতেই রয়েছে সেই অলৌকিক শক্তি যা এই ডাইনিকে পরিচালনা করছে। সুনীল কাঁচি বার করে ওই বেনিটি কেটে দেয়। দেওয়ার সাথে সাথেই ভয়ঙ্কর আর্তনাদ করে ওঠে সেই ডাইনি। ধীরে ধীরে কামিনীর শক্তিগুলি ক্ষয় হতে হতে একেবারে জমির সাথে বিলীন হয়ে যায়। কামিনীর সকল অস্তিত্ব মাটির সাথেই মিলিয়ে যায়। শান্তি! কামিনীকে খতম করতে পেরেছি আমি। ভোরের দিকে গ্রামে ফিরে আসে সুনীল। মোড়ল সহ বাকি গ্রামবাসীদেরকে এই ঘটনার কথা জানালে তারাও অবাক হয়ে যান। এরপরে আর কোনোদিনও কামিনীর উপদ্রব ওই গ্রামের শান্তি নষ্টের কারণ হতে পারেনি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন।